ধরুন আপনি মার্কিন মুলুকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের গ্রাউন্ড জিরোর কয়েক ব্লকের মধ্যেই একটা স্কুলে বসে আছেন। হঠাৎ করে মারাত্মক একটা শব্দ। স্কুলের খোলা জানলা দিয়ে দেখছেন খুব কাছের দুটো সুউচ্চ বিল্ডিং স্বল্প সময়ের ব্যবধানে ধসে পড়ে যাচ্ছে। প্রাণ ভয়ে বিল্ডিংয়ের জমাট বাঁধা ধোঁয়ার মধ্যে থেকে ঝাঁপ দিচ্ছেন বেশ কিছু মরণাপন্ন মানুষ। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ঠিক কেমন অনুভূতি হবে আপনার? জানি না আপনি এই ঘটনার সাক্ষী থাকলে আপনার কি অবস্থা হতো এই মুহূর্তে। তবে 23 বছর আগে মার্কিন মুলুকে ঠিক এরকমই বিধ্বংসী জঙ্গি হামলার ভয়াবহতায় চমকে গিয়েছিল গোটা বিশ্ব। তৎকালীন বিশ্বের বেশ কিছু নামি দামি সংস্থার পরিবেশিত সংবাদ থেকে জানা গিয়েছিল এই ঘটনায় সব মিলিয়ে মৃত্যু হয়েছিল প্রায় 3000 মানুষের, আর আহতের সংখ্যা ছিল এর থেকেও কয়েক গুণ বেশি। শুধুই কি তাই, এই সন্ত্রাসী হামলায় প্রায় 10 বিলিয়ন মার্কিন ডলারের অধিক সম্পদও ধ্বংসপ্রাপ্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের। আজ যদিও এই হামলার পর প্রায় 2 দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে, তবুও এই ঘটনার রেশ কাটেনি বিশ্ববাসীর মন থেকে। এখনও গোটা বিশ্বের মানুষের কাছে বেশ কিছু প্রশ্নের জট পাখি আছে সেই 9/11 হামলা নিয়ে। এই যেমন ধরুন, এই হামলার নেপথ্যে খলনায়ক আসলে কে ছিল? সন্ত্রাসীরা কেনই বা হাইজ্যাক করে তাদের ক্ষেপণাস্ত্র হিসেবে ব্যবহার করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রে 4টি বাণিজ্যিক বিমানকে? সেই সময় মার্কিন মুলুকের এয়ারপোর্ট ও ফ্লাইটের ভেতরে সিকিউরিটিতে এত ফাঁকফোকরই বা কী করেছিল এবং কেন ছিল? 2016 সালের একটা গবেষণা তো আবার এও দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকাংশ মানুষ এখনও বিশ্বাস করেন এই হামলা সংক্রান্ত অনেক তথ্যই নাকি গোপন করেছিলেন তৎকালীন মার্কিন সরকার। কিন্তু কেন? রাষ্ট্রের নিরাপত্তা চিন্তা ও বিশ্ব রাজনৈতিক ব্যবস্থার ভিত নাড়িয়ে দেওয়া এই বড় বড় ছোট ঘটনা নিয়ে অনেক ভ্রান্ত ধারণা, অনেক জল্পনা কল্পনা ও গুজব রটেছে গোটা বিশ্ব জুড়ে। তাই চলো আজকের এই ভিডিওতে এই সব বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। 11ই সেপ্টেম্বর 2001 মঙ্গলবার, সময় সকাল 8:46। নিউ ইয়র্কের মাটিতে একটা রোদ ঝলমলের দিন। নিমেষের মধ্যে কালো ধোঁয়ায় ঢেকে গেল গোটা আকাশ। ধোঁয়ার ঘনত্ব আরও বাড়ল ঠিক এর কয়েক মিনিট পর, সকাল 9:03, যখন বোস্টন থেকে উড়ে আসা দুটি যাত্রীবাহী বিমান প্রথমে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের উত্তর দিকের টাওয়ারে 110 তলা ভবনের 80তম তলায় এবং ঠিক এর কিছুক্ষণের মধ্যেই এর দক্ষিণ দিকের টাওয়ারের 60তম তলায় আঘাত করল। আর তার কিছুক্ষণের মধ্যেই মাটি ভেদ করে নিচের দিকে নেমে এসে ধ্বংসস্তূপের রূপ নিল মার্কিন যুক্তরাষ্ট্রের এই টুইন টাওয়ার। ধোঁয়া আর ধুলোর ঝড়ে বিল্ডিংয়ের মধ্যে থাকা নাগরিকরা তখন কেউ কেউ পুড়ে ছাই হলেন, কেউ আবার মরণঝাপের মধ্যেই চিরনিদ্রায় মিলিয়ে গেল। কিন্তু ঘটনা এখানেই থেমে থাকেনি। মনে করা হয় সন্ত্রাসীদের মূল লক্ষ্য ছিল হোয়াইট হাউস, কিন্তু সেই লক্ষ্য ভ্রষ্ট হল। প্রথম দুটি বিমান পরপর গিয়ে টুইন টাওয়ার ধ্বংস করল। স্থানীয় ঘড়িতে সময় তখন সকাল 9:37। তৃতীয় বিমানটি গিয়ে আছড়ে পড়ল আমেরিকান প্রতিরক্ষা বিভাগের সদর দফতর ওয়াশিংটনের পেন্টাগন বিল্ডিংয়ে। সেখানে মৃত্যু হলো প্রায় শতাধিক মানুষের। এরপর সকাল 10:03 চতুর্থ বিমানটির পালা। সেটি পেনসিলভেনিয়ায় একটি ফাঁকা মাঠে গিয়ে ধ্বংস হল। জর্জ ডব্লিউ বুশ সেই বছরই জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্টের পদ গ্রহণ করেছিলেন। শোনা যায় হামলার 8 মাস আগে গ্যারি হার্ট এবং রিপাবলিকান ওয়ারেন রাডম্যান দীর্ঘ 2.5 বছর তদন্তের পর নতুন শতাব্দীতে আমেরিকার জাতীয় নিরাপত্তা ঝুঁকিগুলো কী ধরনের হবে সেই বিষয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছিলেন। এমনকি আমেরিকার কোনো সুউচ্চ ভবনে উড়ন্ত বিমান দিয়ে আঘাত করার আশঙ্কা প্রকাশ করেছিলেন তারা। সিআইএ, এফবিআই ও মার্কিন কংগ্রেসের কমিশন এই বিষয়টি নিয়ে বেশ দুশ্চিন্তায় ছিলেন এবং বড় দুর্ঘটনার কথা আঁচ করে মার্কিন কর্তৃপক্ষকে সাবধানও করেছিলেন তারা। কিন্তু বুশ প্রশাসন সঠিক সময় এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াতেই শেষ রক্ষার হয়নি। বিশ্বের সবচেয়ে ভয়াবহ জিহাদি দলগুলির মধ্যে অন্যতম শক্তিশালী হল আল কায়েদা। আর আমেরিকার এই 9/11 হামলার সাথে এই আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের নাম বারবার উঠে এসেছে। কিন্তু তালিবানের মুখপাত্র আবিউল্লাহ মুজাহিদ যা ব্যাখ্যা করেছেন তাতে স্পষ্ট যে 9/11 হামলায় মাস্টারমাইন্ড নাকি ছিলেনই না ওসামা বিন লাদেন। মধ্যপ্রচারের অনেকে আবার মনে করেন এই হামলার সাথে ইসরায়েল কোনো না কোনোভাবে যুক্ত। তাই এই ঘটনার নেপথ্যে আসলে কার হাত ছিল সেই প্রশ্ন কিন্তু এখনও ধোঁয়ার সাথেই রয়েছে। প্রতিরক্ষা দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। মার্ক আর এলসিস
তার কনস্পিরেসি থিওরিতে জানাচ্ছেন যে সেই ঘটনার একটাই ব্যাখ্যা হতে পারে, তাদের বিমান বাহিনীকে চুপ করে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। আবার অন্যদিকে এটাও বলা হয় 9/11 সন্ত্রাসকারীরা প্রথম যে পদক্ষেপ নিয়েছিল সেটা হলো 4টি বিমানের প্রতিটি ট্রান্সপন্ডারকে বন্ধ বা নিষ্ক্রিয় করে দেওয়া। এর ফলে নোরাডের পক্ষে বিমানের রেজিস্ট্রেশন নাম্বার, উচ্চতা এবং গতি শনাক্ত করা সম্ভব ছিল না। তাই কোন কোন বিমানকে হাইজ্যাক করা হয়েছে আর কোনটা স্বাভাবিকভাবেই আকাশে উঠছে সেটা আলাদাভাবে পার্থক্য করাও সম্ভব ছিল না তাদের পক্ষে। কার্ল ক্যামেরন বলছেন, ইসরায়েল ভিত্তিক বেসরকারি যোগাযোগ সংস্থা অ্যামডক্স লিমিটেড এবং কমভার্স ইনফোর্সিসের তথ্য ব্যবহার করে 11ই সেপ্টেম্বরের হামলায় কিছু সন্দেহভাজন ব্যক্তি কে এবং কখন তদন্তকারীদের টেলিফোন কল করছে তা জেনে তাদের থেকে এগিয়ে থাকতে পেরেছিল। ব্রিঘাম ইয়াং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ স্টিভেন ই জোন্স, স্থপতি রিচার্ড গেজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার জিম হফম্যান এবং ধর্মতত্ত্ববিদ ডেভিড রে গ্রিফিন এই 4 জন যুক্তি দিয়েছিলেন যে বিমান গিয়ে ধাক্কা দেওয়ার প্রভাব এবং এর ফলে বিল্ডিংগুলির মধ্যে আগুন ধরে যাওয়া কোনোভাবেই ভবনগুলির কাঠামোগুলিকে দুর্বল করার কারণ হতে পারে না, যদি না অতিরিক্ত শক্তি ব্যবহার করা হয়ে থাকে। এই ক্ষেত্রে অতিরিক্ত শক্তি বলতে বিস্ফোরকের কথা বলা হয়েছিল। পেন্টাগন বিল্ডিংয়ের ক্ষেত্রে অনেকেই মনে করেন যে কোনো মিসাইলের জন্যই এটা হয়েছিল, কারণ বোয়িং 757 125 ফুট চওড়া এবং 155 ফুট লম্বা, সেটা কিভাবে মাত্র 60 ফুট জায়গা জুড়ে বিল্ডিংয়ের ভেতর ঢুকে। 4 নম্বর বিমান অর্থাৎ ফ্লাইট 93কে মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইটার জেট মিসাইল দিয়ে ধ্বংস করে দেয়, আর তার জন্যই সেটা মাঠে গিয়ে পড়ে। আর এই কারণেই তৈরি হয় দুরকম কথা। ফ্লাইট 93 যদি নিজের থেকেই ভেঙে পড়তো তাহলে তার ধ্বংসাবশেষ থাকতো একরকম, কিন্তু এই ক্ষেত্রে বিমানের বড় অংশ অনেক দূর গিয়ে পড়েছিল, যদিও এই নিয়ে রয়েছে নানা মতামত। তোমরা জানলে অবাক হবে যে মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে যাদের নাম চিহ্নিত করে প্রকাশ করেছিল এই বলেই যে তারাই আসল হাইজ্যাকার ছিল, তাদের মধ্যে বেশ কিছু জনকে পরে জীবিত অবস্থায় খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই যে হাইজ্যাক করার বিষয়টা একটা সেফ স্ক্রিপ্টের গল্প ছিল বলেই মনে করে অনেকে। আবার 9/11 কমিশনের চেয়ারম্যান টমাস কিনের মতে 19 জনের মধ্যে 16 জনের কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করা উচিত ছিল না, কারণ তাদের ভিসায় কিছু ভুল ছিল, তাদের পাসপোর্টে কিছু ভুল ছিল। তাদের যদি সীমান্ততে আটকে দেওয়া হতো তবে এই একটাও ঘটনা হতে পারত না। ওদিকে খালিদ আল মিহদার এবং নওয়াফ আল হাজমি এই দুজনকেই আল কায়দার এজেন্ট হিসেবে চিহ্নিত করেছিল সিআইএ, কিন্তু সেই তথ্য এফবিআই বা ইউএস ইমিগ্রেশন দফতরকে পাঠায়নি তারা। তাই উভয় ব্যক্তি 9/11 এই প্রস্তুতির জন্য আইনত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। একবার ভাবুন কতটা বিধ্বংসী ছিল এই হামলা, যে সেই হামলার স্থান, সেই গ্রাউন্ড জিরোর ধ্বংসস্তূপ পরিষ্কার করতেই সময় লেগেছিল প্রায় 8 মাসেরও বেশি। পেন্টাগন পুনর্নির্মাণেও সময় লেগেছিল প্রায় 1 বছর। অবশ্য এই বর্বরচিত ঘটনায় শুধু মানুষের প্রাণনাশই হয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যেই ভাটা পড়েছিল নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে। মাসখানেকের মধ্যে চাকরি হারিয়েছিলেন প্রায় 1.5 লক্ষের কাছাকাছি মানুষ। 16 শতকের ফরাসি জ্যোতিষী নস্ট্রাদামুসের নাম আমরা কম বেশি প্রায় সকলেই শুনেছি। পৃথিবীর বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে বহু বছর আগে থেকেই একের পর এক প্রায় নির্ভুল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি। তার দুর্বোধ্য পাণ্ডুলিপিতে আমেরিকায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের হামলার বিষয়ে নাকি ভবিষ্যৎবাণী আগে থেকেই করা ছিল। এই হামলার পর তার এই ভবিষ্যৎবাণী দিকে দিকে প্রচার হয়েছিল। তবে এই ঘটনার আজ বহু বছর কেটে গেলেও সেই ভয়াবহ সন্ত্রাসী হামলার দিনটিকে এখনও ভুলতে পারেনি মার্কিন নাগরিকরা। এই ঘটনার পরপর অবশ্য আমেরিকান এয়ারপোর্ট এয়ারলাইন্সের ভেতরে সুরক্ষা বৃদ্ধির জন্য ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন গঠন করা হয়। সেখানে শুধু আমেরিকা নয়, সারা বিশ্বের বিমান ভ্রমণের নিরাপত্তাকে জোরদার করা হয়েছিল এই ঘটনার পর থেকেই। পরে প্রেসিডেন্ট বুশের সমর্থনে 9/11 হামলায় সন্দেহভাজন তালিবানদের ওপর স্থলপথ ও আকাশপথে হামলা চালিয়ে তাদেরকে ক্ষমতাচ্যুত করে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটো। এতে আল কায়দার অনেক শীর্ষ নেতারই প্রাণ যায় এবং এই ধরনের ঘটনার মাস্টারমাইন্ড যারা তাদের অনেককে গ্রেফতারও করা হয়। এমনকি এই ঘটনার সাথে যার নাম সব থেকে বেশি উঠে এসেছে সেই ওসামা বিন লাদেনকে 2রা মে 2011 পাকিস্তানের অ্যাবোটাবাদের একটি বাড়িতে
অভিযান চালিয়ে হত্যাও করে মার্কিন নেভিশিল সদস্যরা। যদিও এই নিয়ে রয়েছে অনেক দ্বিমত, কারণ আসল ওসামা বিন লাদেন নাকি এখনও বেঁচে আছে। তবে সেটা নিয়ে আলোচনা করব অন্য একটা ভিডিওতে। তবে আমরা মনে করি আরও একটা 9/11 মতন ঘটনা যাতে না ঘটে তার জন্য নতুন নিরাপত্তা প্রোটোকল গ্রহণ করা উচিত বিশ্বের সমস্ত রাষ্ট্রের। আর আপনি কি মনে করেন এই বিষয়ে সেটা আমাদের জানাতে ভুলবেন না কমেন্ট করে। আর এই ধরনের ভিডিও যদি আরও দেখতে হয় তাহলে আমাদের পেজটি ফলো করুন। ধন্যবাদ।